খারাপ কাজ করছে। আমার ঘরের সব নিয়ম, তারপরে আমি আপনার ঘরে কিছু কম না, তবে আমার ইজ্জত নষ্ট করেন না আপনারা। তারপরে হেরা কইছে না, ইজ্জত দিতেই হবে আমার ঘরে। 7-8 জন মানুষ মিলিয়া হেরা ইজ্জত নেওয়ার জন্য খুব চেষ্টা করে ইজ্জত নিছে। এই কান্না, এই আর্তনাদ কেবলমাত্র চরে বসতি গড়ে বেঁচে থাকার অপরাধে। চর দখল করতে গ্রাম বাংলার প্রতিপক্ষ দলগুলোর মধ্যে সন্ত্রাসী তৎপরতার সঙ্গে সবাই পরিচিত থাকলেও চর আনন্দে ঘটে চলেছে সভ্যতা থমকে যাওয়ার মতো পৈশাচিক এক পন্থা। এক বাহিনী আরেক বাহিনীর অনুসারী সাধারণ পরিবারগুলোর নারীদের করছে ধর্ষণ, কারণ যাতে বিরোধী পক্ষ টিকতে না পারে কোনোভাবেই। এমন অভিযোগ অসংখ্য। গেল 2 বছরে এমন ধর্ষণের সংখ্যা 1 থেকে 150 বলে জানা গেছে। কোন দিন রাত 10টা বাজে যাইতো, কোনদিন 11টা বাজে যাইতো, কোনদিন 12টা বাজে যাইতো। যায় প্রথম যাই কইতো এই ঘরের দরজা মেল, ঘরের দরজা বেড়ে বাড়ি দিত। রান্দার বড় রান্দা দিয়া টিন কূপ দিত, কূপ দিয়া টিন কাটটা তারপর ঘরে ঢুকিয়া আমি এই প্রথম যাই আগে মুখ সুজা ধরতো, আর নাহলে রান্দা গলার ধরে রাখতো। তোকে মা বোন আছে, আমার ইজ্জত নিস না তোরা। অনেক ভাবে হাতে ধরছি, পায়ে ধরছি, না এরা কি মানে আমি ইজ্জত নিছি। আমরা কার কাছে বলবো? আমরা তো শর্ম কেউ কাছে বলি না। আমরা না খাইয়া রাস্তা বাড়িয়ে ঘুরি গাড়ি, আমাদের এমন লোক নাই কিন্তু ভাত খাওয়াইবো। এটা যে নিশ্চিত ভাবে কোনো সভ্য জগৎ নয়, এটুকু আমরা বলতে পারি। এরকম শত শত নারী তাদের সম্ভ্রম হারিয়ে প্রশাসনের দাঁড়ে দাঁড়ে ঘুরে বিচারের আবেদন করলেও, বিচারের দাবি করলেও তারা আজ অবধি কেউ কোনো বিচার পায়নি। নরপিশাচ ধর্ষকদের কাছে কিশোরী, যুবতী, বৃদ্ধা কোনো বাদ বিচার নেই। রেহাই পাননি 3 মাসের অন্তঃসত্ত্বাও। অনেক পয়সা মেশি, আমরা আমাকে বাড়ি ঘর যায় জিনিস সব লেগে গেছে। ওরা তোমাকে রাইছি খাইতাম রে বস্তি করে, মাঙ্গো বেড়ারা তাহলে বাইটাইতে পারে না। ওরা এরম নারী জাতি করছে। ওকে ধরে মাপ তাহলে চেয়ে গেছে, মাপ নাই কোনো। কি এর মাপ? রবিকে গেছে, বাসা গেছে, আজি গেছে, কাজলে গেছে, নিজা সেদারি গেছে, যাই আসে যারে দি বোর মুখ সাকে ধরছে। বোর ডেলিভারি অবস্থা, 3 মাস অনুযোগ আমার বউ। ও আয় মাগো মাগো করি বাবু, আর কি কমন আর গার কাপে আমি খারাপ হচ্ছে না। আমার গা কি রসে কাপে আমি বাবা লজ্জা রঙ্গল আছে দত্তা এরম করি বউ আমার মাগো মাগো করি গলাছে ধরছে। এটা রাখতে কই গেলে রে বাবা, তোকে হাতে ধরি হাত ধরি আমার আনারও নিষেধ নিষেধ মাগোকে অত্যাচার করিস রে মানা। বাপ বলেছি ভাই বলেছি, আজির হাত ধরছি। আমার বোর্ডারও অত্যাচার করছে আর আমারই করছে। যে এক রাত্রি 10টা 5 মাসের ভেদ আমি যদি মিথ্যা কথা মালিক তোমার কাছে বিচারের দিনে কেউর কাছে বিচার পাই নাই। অত্যাচারের নির্যাতনের থানায় গেছিলাম, আমার কেস লয় না স্যার। ওরা আমার কেস লয় না। স্বামীর কাছে বলি না, লাস্টে স্বামীর কাছে বলতে আমার বাধ্য হয়েছে। বাসার কাছে তুই আমার মার পেটের ভাই, তুই আমার ইজ্জত নি, তুই আমার সব নে ভাই, তুই আমার ইজ্জত নিস না। কইছে তোর ইজ্জত নি। ওরা আমার ইজ্জত নিছে, আমার মালও নিছে। কি ঘরে যুবক মেয়ে না মা না বোন, ওরা কিচ্ছু চাই না যে স্যার এই বাজে আমার ঘরে অত্যাচার করছে। ইজ্জত কতজন নিচ্ছে? সম্ভ্রম অন্তত 150 লোকের। কোন কোন নারী মুখটা বলে না স্যার, তারা ইজ্জত সারে চলে যেতে হয়েছে। চর আনন্দের অবস্থান ভোলার সদর উপজেলার 2 নং ইলিশা ইউনিয়নে। চরটি দখলে রাখতে এখানে তৎপর 4টি বাহিনী: বাইন্যা বাহিনী, তালুকদার বাহিনী, উকিল বাহিনী এবং চেয়ারম্যান সিরাজ বাহিনী। এর মধ্যে বাইন্যা বাহিনীর বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ বেশি। আমি আজি পন্ডিতপুরের লোক, তারপরে রাজাপুরের লোক, এরা 3 পার্টি একসাথে আমার ঘরে অত্যাচার করছে। বাসায় আসিল, রবিকমাল আসিল, বসেরে আসিল, আবার মনে করে আমরা নিজাম সৈয়দ আসিল, আবার কবির করে আসিল, মিজারুন আসিল, রফিক, বাদশা, আবুল বাসার, তারপরে সিরাজ, আজি, হরাজি। তবে একই ধরনের অভিযোগ রয়েছে 2 নং ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ বাহিনীর বিরুদ্ধেও। মহিলা নির্যাতন করছে, এক ঘরে 3 বোনেরা করছে। এরা ভয়তে কার কাছে প্রকাশ করে না। সব চেয়ারম্যানের গ্রুপেরা, সিরাজ চেয়ারম্যান। দর্শক, এই নির্যাতিতারা, এই নারীরা থানায় যে অভিযোগ করতে যান না তা নয়, কিন্তু থানা মামলা নেয় না। আর তাদের এখন কোনো লোকলজ্জার ভয় নেই, আক্রান্ত হচ্ছেন ট্রমায়। যাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ বেশি, বাইন্যা বাহিনীর সেই রফিক, বাশারের সঙ্গে কথা হয় আমাদের। তারা অবশ্য অস্বীকার করেন সবকিছু। তাদের ভিতরে আমরা ঢুকিই নাই কখনো, নারী নির্যাতন করেন, আমরা ঢুকিই নাই তাদের বিরুদ্ধে স্যার কখনো। এটি সম্পূর্ণ মিথ্যা। আরো আমার ঘরে জেলো ঢুকে আমার ভাই মারা গেছে, আমার ভাইয়ের নাম মাহবুব কালাম, মামলা আছে, আপনি করে তদন্ত করে দেখতে পারেন। নির্যাতন করছে আমার ভাইয়ের উপরে, নির্যাতন করছে আমার পরিবারের বিভিন্ন রকমের বিভিন্ন হাজার হাজার 6,000 হাজার করে মহিলারে
মানে অন্যায় ভাবে নির্যাতন করছে, এরা দিনে রাইতে আমাকে জেলও ঢুকে। ধর্ষণের শিকার নারীরা মামলা করতে গেলে থানায় নেওয়া হয় না মামলা, কারণ থানার কর্তা ব্যক্তিরা আগে থেকেই নাকি ম্যানেজ হয়ে থাকেন অপরাধীদের নানান উপঢৌকনে। এই অত্যাচারের পর আমরা সবাই থানার দিছি, আমার থানা কেউ আমার অত্যাচারের বিচার লয় না। তারা কি ঘুষ খাইছে স্যার না টাকা দিয়ে থানা বাধ্য করছে, তারা আমাদের কোনো গুরুত্বই দেয় না। দিনে কেউর কাছে বিচার হয় না, আইন আমাকে জন্য কোন বাদ দৃষ্টিকে আইন আদালত নাই। অধিক বলে দাদা আমাদের কিছু করার নাই, আমরা চাকরি করি, আমাদের কিছু করার নাই। উর্ফে অর্ডার মামলা কি জানি না স্যার, তাও কি মন্ত্রীর অর্ডার না উর্ফের অর্ডার, তারা গুরুত্বই জানায় কিন্তু স্যার। যদিও নির্যাতিতদের অনেকেই শেষমেশ মামলা করেছেন আদালতে। ভোলার পুলিশ সুপার জানান, চর দখলকে কেন্দ্র করে ধর্ষণের কোনো ঘটনার খবর তার জানা নেই। হাইকোর্টেরও একটা রুলিং আছে যে ধর্ষণের অভিযোগ পাওয়ার সাথে সাথে সেটা আমাদের নিতে হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে যদি সেটা না করা হয়ে থাকে আমি এটা বিষয়টা অবশ্যই খতিয়ে দেখব। তো এখনো যদি ভিক্টিমরা আমাদের কাছে আসে আমরা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বিচার তো দূরের কথা, নিজ ঘরেই টিকে থাকাটা কষ্টের হয়ে পড়েছে অভাগা এই নারীদের জন্য। ধর্ষিতা হওয়ার অপরাধ বুঝি তাদেরই। স্বামীরা তো আমাকে রাখবো না, দৌড়ে দিব দাঁড়িয়ে দিব মতো করে রাখতে হয়, আর অত্যাচারী করবে এই মহিলাগুলো আমরা সংসারী কিভাবে করবো? বেটার পাখি ফিরে এরকম করতে হলে তো ঘর তোরা ধর আমার কথা আমি ধরি তোগরা রাম না, তোগরা কিছুদিন খাওয়া দাওয়া কিছুদিন এলা যার পথে ধর। ধর্ষণের শিকার হওয়ায় সমাজ থেকে বিচ্ছিন্ন অনেকের পরিবার। 5 জনে মিলে আমার অত্যাচার করছে, সেই ঘটনা পরে ননদের বিয়া দিতে পারিনি। প্রথমে একবার করার পরে আমার আব্বু কইছে কি অন্য আমার বুবুকে ফাড়ে দিছে, বুবুকে 3 মাস থেকে আবার আসছে আবার হিরো আমার ঘরে ঢুকছে, ঢুকে হিরে আবার আমাদের নির্যাতন করছে। ধর্ষণের শিকার নারীরা 21-এর ক্যামেরার সামনে সরাসরি কথা বলেন কোন রকম রাখঢাক ছাড়াই। সাধারণত ধর্ষণের শিকার হওয়া নারীরা সহজে কথা বলতে চান না, পরিচয় প্রকাশ করতে চান না সমাজ এবং লোকলজ্জার ভয়ে। তাহলে তারা কেন সরাসরি নিজেদের চেহারা প্রকাশ করে কথা বললেন 21-এর অনুসন্ধানী দলের সঙ্গে? এমন প্রশ্ন উঠতেই পারে। বিষয়টির কারণ জানতে কথা হয় মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার তাজুল ইসলামের সঙ্গে। এই ভয়াবহ এবং বেদনাদায়ক অসম্মানজনক এই যে অত্যাচার এবং নির্যাতন বারবার হওয়াতে এবং অনেকদিন যাবৎ হওয়ার ফলে তাদের ভিতরে ওই যে লুকিয়ে রাখার যে প্রবণতাগুলি অথবা এটাকে এড়িয়ে যাওয়ার যে প্রবণতাগুলি সেগুলি না থেকে এর ভিতরে কোন রকম একটা এসকেপ রুট কোন রকম বাঁচতে হবে। কিভাবে বাঁচবো, তাদের বিরুদ্ধে কিভাবে আমরা নিজেকে রক্ষা করব, সেই রক্ষার পথ হিসাবে তারা হাতের কাছে যা পায়, পুলিশ যদি পায় পুলিশের কাছে রিপোর্ট করবে, সাংবাদিক পালে সাংবাদিক কাছে রিপোর্ট করে, তখন তাদের কাছে ওই শুধু কেবল ওই সামাজিক মান সম্মানের ব্যাপারটা মুখ্য হয়ে দাঁড়ায় না, মুখ্য হয়ে দাঁড়ায় তার অস্তিত্বের প্রশ্ন। ডাক্তার তাজুল জানান, ধর্ষণের শিকার এই নারীদের মানসিক চিকিৎসার প্রয়োজন রয়েছে, নইলে তাদের মানসিক অবস্থা রূপ নিতে পারে ভয়ানক কোনো সমস্যায়। ঠিক ধর্ষণের পরও একই রকমের একটা বড় ধরনের মানসিক রোগ হয়, সেটার নাম হলো পিটিএসডি অর্থাৎ পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার। সেটা হচ্ছে এই আঘাত পরবর্তী মানসিক চাপজনিত রোগ। এটা হচ্ছে এরকম সেই ভয়ঙ্কর, সেই দুর্বিষহ এবং সেই বেদনাদায়ক ঘটনাটা সারাক্ষণ তার মনের ভিতরে চিত্রের মতো আসে থাকে, সারাক্ষণ তাকে সেটা হন করতে থাকে, আঘাত করতে থাকে। এই রোগের যথাযথ চিকিৎসা করতে হয় এবং আমি আগে উল্লেখ করছি এই কারণে অথবা বিষণ্ণতার কারণে তাদের অনেক অংশেই অনেক লোকই আত্মহত্যা দিকেও দাবি করতে পারে। দর্শক, চরে এখন নানা বাহিনী, তাদের আবার আছে রাজনৈতিক আশ্রয়, তাই তাদের থামানো যায় না। সেই কাহিনী আমরা জানব, তবে তার আগে নিচ্ছে একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, চোখ রাখুন 21-এর চোখে। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম 21-এর চোখ নিয়ে। আপনাদের সঙ্গে আছি আমি হারুনুর রশিদ। দর্শক, ভোলার চরে এখন অন্তত 4টি বাহিনী সক্রিয়। তাদের আধিপত্যের লড়াইয়ে সাধারণ মানুষের প্রাণ যায়, ঘর বাড়ি পড়ে তারা উচ্ছেদ হয় তাদের বসত ভিটা থেকে। প্রতিপক্ষের উপর নির্যাতনের অভিযোগও কম নয় চেয়ারম্যান সিরাজ বাহিনীর বিরুদ্ধে, যাদের হাত থেকে রক্ষা পাননি 80 বছরের বিরুদ্ধ আব্দুল মালেকও। কি জন্য করছে এই আমি কইতাই না, আমার লগে তো বিবাদ কেউ লগেই নাই। আমি দেখি আমি কেমন লগে দরজা করি নাই, ফসাদ করি নাই। এই তোর কোনো আমার 90 টাকা দিয়া চাষ করি খাই, এই নিজস্ব কোনো জমিন নেই। দেড়ে দিয়া তালুকদারে জমিন দিছে 6 ঘন্টা টাকা দিছে, দলিল দিতারে নেই, আমি লইতারি নেই। এই লিগা
সিরাজ চেয়ারম্যানের হাতের গুল্লি দিয়া আমারে মারেকে গুল্লি করছে। গুলিতে এক হাত পঙ্গু হয়ে গেছে তার মেয়েকেও হতে হয়েছে ধর্ষণের শিকার। আর মেয়ের উপর নির্যাতনের কথা মনে পড়লে বুক ফাটা কষ্টে কিছুই বলতে পারেন না অশীতিপর বৃদ্ধ মালেক। তার চোখের জলই যেন তুলে ধরে পৈশাচিকতার সব বর্ণনা। আমি কিছু কইতারুম না যে আমার উপরে অনেক অত্যাচার হয়েছে, এটা কইতারুম। আমারে মারছে, কত রকমের অত্যাচার আমারে করছে। এই পর্যন্ত আমার বাবা আপনার কাছে আমার দরকার। বাবা আমার এই বৃদ্ধ মানুষগুলোর অপরাধ কি তারা জানেন না? এখনো জমিতে মাথা গুঁজবার জন্য তাদের যে প্রাণান্তকর চেষ্টা, যে সংগ্রাম, এটি বোঝায় তাদের বেঁচে থাকার অপরাধ। চরানন্দ থেকে থেকেই মেতে ওঠে সন্ত্রাসীদের উন্মত্ত তাণ্ডবে। রাতের অন্ধকারে কিছু বুঝে ওঠার আগেই জ্বালিয়ে দেওয়া হয় মানুষের বসত ভিটা। এই বাড়িতে আমার ঘর ছিল, এই ঘরটা ভিতরে ভাঙ্গিয়া সব লাঠি বানিয়ে নিয়ে গেছে সিরাজ চেয়ারম্যান আর মঞ্জুর লোকেরা। এইটার পরে বাড়ি বাঁধছি এইখানে বাড়ি বাঁধার পরে এই ঘরের ভিতরে 2 ঘরের দরজা আটকাইয়া আমার মারে এই ঘরের মধ্যে চালিয়ে দিছে। এই বন্ধুর ঘর পড়ছে, পাড়ে পাড়াই ঘর পড়ছে, দালাল সেদের দোকান পড়ছে, বুঝছেন? এইরকম ভাবে ওই আবু সাদিও ঘর পড়ছে, ফলমানের বাসা পড়ছে, বুঝছেন? এটি সব সিরাজ চেয়ারম্যানের কাটা। আমাকে তো দাম দেয়া লয়ে গেছে, আমার সব জিনিস এরা লুটকাট করে গেছে, আমার ফিরতে চান করে দিছে স্যার। অভিযোগ রয়েছে তালুকদার বাহিনীর কারো কারোর চোখও উপড়ে ফেলেছে চেয়ারম্যান সিরাজ বাহিনীর লোকেরা। আমি কি আরে বড় বড় কথা কই, বড় বড় কথা কয়টা ওরে মোটর সাইকেলের কিছু বাইন্দা হেসরাম লয়ে যান। সিরাজ সাহেব নিজের মুখ দেখ কইছে ঘর পরে আমি নিতেন পারেন, এই নিতেন পারেন কৃষ্ণদানকে দেওয়ানো করো কথা কর, কত শক্তিশালী করে কয়। হ্যাঁ, তখন এই কথা কর পরে আমার চোখ বাসে একটা গুতা দিয়েছে, পিস্তল দিয়া গুতলা আমার চোখটা বাইরে একারে আমার বুকুর সব বাসে গেছে রক্তে। হত্যা, অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটতরাজের প্রতিযোগিতা চলে বাহিনীগুলোর মধ্যে। ঘর বাড়ি সব নিয়ে যান, গাছ গাছা হেরা সব তাকাই করে নিয়েছে। এলাকায় কোনো মানুষ আসেন না, হ্যারোই দেশ দাবি করে লয়ে গেছে। 4000 বিডা ঘর আছিল, সব ব্যাঙ্গে ছিল লয়ে গেছে। মাতারি ঘরে নিয়ে নিয়ে অত্যাচার করছে, করিয়া হের পরে জের বেড়ারা বাইতে না, বেড়া করে ফিটে ফেটে হরাই দিছে। শাসন কালে মাতারিরও যাইতে গেছে, বাদশা রফিকা বসাইরা এগুনে এই বাইনের গ্রুপেরা। চরানন্দের 2য় খণ্ডের এখানে গত বছর ছিল মানুষের বসতি, কিন্তু বাইন্যা বাহিনীর অত্যাচারে, নির্যাতনে, তাদের তাণ্ডব লীলায়